আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে 6 গ্রামের প্রায় 20,000 মানুষ পানিবন্দী। ভেসে গেছে মাছের ঘের ও কয়েক হাজার বিঘা জমির ফসল। আর মাত্র 7 দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। এবং প্রযুক্তির ছোঁয়ায় আবেদন হারিয়েছে হলুদ খামের চিঠি। ফেসবুক, ইনস্টাগ্রাম, মোবাইলের খুদে বার্তাই এখন যোগাযোগের প্রধান মাধ্যম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুলনার দাকোপ উপজেলায় বেড়িবাঁধ ভেঙে 6টি গ্রামের প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে মাছের ঘের ও কয়েক হাজার বিঘা জমির আমন ফসল। স্থানীয়রা জানায়, মঙ্গলবার ঢাকি নদীর জোয়ারের তোড়ে দাকোপ উপজেলার 30 নম্বর পোলজারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির সংলগ্ন 40 মিটার বেড়িবাঁধ ভেঙে যায়, কিন্তু দুদিন পার হয়ে গেলেও তা মেরামত করা সম্ভব হয়নি। খুলনার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত করে দেখার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আর মাত্র 7 দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। সময় যতই এগোচ্ছে, প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন ঘিরে প্রার্থীদের কেউ গান গেয়ে, আবার কেউ কবিতা আবৃত্তি করে ভোটারদের মন জয় করছেন। একদিকে শিক্ষার্থীরা যেমন প্রচারণায় ব্যস্ত, তেমনি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন আয়োজকরা সেরে নিচ্ছেন বাকি কার্যক্রম। রাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ও ইসলামী ছাত্র শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট ভোটার 28,901 জন। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। নির্বাচন হচ্ছে, ভেতর থেকে তো আনন্দ মুখরতা বিরাজ করছে। এই সংস্কৃতিকে যারা প্যাশন হিসেবে নিতে চায়, যারা প্রফেশন হিসেবে নিতে চায়, তারা যেন ওয়ার্ল্ড ওয়াইড একটা সুবিধা পেয়ে থাকে। শিক্ষার্থীদের আবাসস্থল সেটা অন্তত তাদের প্রয়োজন মাফিক হবে, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। নির্বাচন দেওয়ার স্বার্থে একটি সেল গঠিত হয়েছে, কিন্তু সেই সেলের কার্যকারিতা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। 16 অক্টোবর যে নির্বাচনের ডেট নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ এই ডেটেই নির্বাচন হবে। অন্তরে সততা থাকলে সেফ এক্সিটের দরকার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক মানবিক সহায়তা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে সেফ এক্সিটের অভিযোগ যিনি তুলেছেন তিনিও একসময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। তাই সরকারকে বিভ্রান্ত করার কারণ স্পষ্ট করা উচিত। তিনি আহ্বান জানান, যদি কোনো উপদেষ্টা অনিয়ম, দুর্নীতি বা অপরাধে জড়িত থাকেন তাহলে তাদের নাম প্রকাশ করা হোক। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে গরু ছাড়া 30 বছর ধরে ঘানি টানা প্রবীণ দম্পতি মুস্তাকিন সাকিনার হাতে 2টি রিকশা ভ্যান ও নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী। যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা, তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে, কারা অন্যায় করছে, তাহলে সে কথা বলুন আপনি। আমরা তো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই
যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং তার আগে প্রয়োজনীয় যত সংস্কার, সে সংস্কারের জন্য তিনি কাজ করে যাবেন, সেটা নেতৃত্ব দেবেন। ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যান চালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুদ্দিন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছা উপজেলার মন্ডল সেন পশ্চিমপাড়া এলাকার চান মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায় 2015 সালে 17 সেপ্টেম্বর মুক্তাগাছার মন্ডল সেন পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে বাড়ির কাছের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বরিশালের বিভিন্ন এলাকায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার। নগরীর ফলপট্টি, চকবাজার ও লাইন রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে তিনি এসব লিফলেট বিতরণ করেন। বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন সহ যুবদল, শ্রমিক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির সভাপতি নেতারা। স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে যাতে দেশে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত না হয় সেজন্য পিআর পদ্ধতি চালুর দাবি জানান। নারায়ণগঞ্জ মহানগর কমিটির আমির ও ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ ও জেলা কমিটির আমির মমিনুল হক সরকার উপস্থিত ছিলেন। উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিল সহ 8 দফা দাবিতে আগামী 13 অক্টোবর বান্দরবানে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে পার্বত্য নাগরিক পরিষদ। সকালে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান এই ঘোষণা দেন। এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক নুরুল আবসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দাবি বাস্তবায়নে পর্যায়ক্রমে 3 পার্বত্য জেলায় হরতাল, অবরোধ সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলদিয়া পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে 9 জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় 6000 বর্গমিটার জাল ও 10 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। দৌলদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জানান, বুধবার দিবাগত রাত 12টা থেকে ভোর পর্যন্ত এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে নৌপুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল দৌলদিয়া 7 নম্বর ফেরিঘাট থেকে চর কর্নেশন, চর মজলিশপুর, ধোলাইয়ের চর ও কলাবাগান চ্যানেল পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এ সময় মাছ ধরায় ব্যবহৃত জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। আটক করা হয় 9 জেলেকে। এর মধ্যে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং উদ্ধার করা ইলিশ মাছ দৌলদিয়া খানকা শরীফের দরিদ্র এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে ঝালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানে সুগন্ধা ও বিষখালী নদীতে 6000 মিটার জাল ও 7 কেজি ইলিশ জব্দ করা হয়েছে। গত 24 ঘন্টায় 8টি অভিযান চালিয়ে এসব জাল ও ইলিশ জব্দ করে মৎস্য বিভাগ। এ সময় 3 জেলেকে 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিরোধী অভিযান পরিচালনা করে 2টি প্রতিষ্ঠানকে মোট 3,50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের সাত্তার শপিং মল ও তাহির পেট্রোল পাম্পে এই অভিযান চালনা করা হয়। এ সময় সাত্তার শপিং মলে ভেজাল কসমেটিক্স, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্য তালিকা না রাখার অপরাধে 1 লাখ টাকা ও
তাহের পেট্রোল পাম্পকে 2,50,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল ওই অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে জানাজা শেষে চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকাল 11টায় হাটহাজারীর মদনহাট হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশিষ্টজনেরা অংশ নেন। তোফায়েল আহমেদ গতকাল রাত 9:30টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিনি 1954 সালের 1 মার্চ হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। অন্তর্বর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছাড়াও তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও সদস্য ছিলেন তোফায়েল আহমেদ। সার বিতরণের সমন্বিত নীতিমালাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADCর নওগাঁ ডিলাররা। তবে নতুন নীতিমালায় সার ডিলারদের কমিশন বৃদ্ধি, ভর্তুকির সারে উৎস কর পরিহার এবং নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগে BADCর পুরনো ডিলারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা। সকালে নওগাঁয় সংবাদ সম্মেলনে BADCর সার ডিলার সমিতি নওগাঁ জেলা ইউনিটের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই নীতিমালার বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ে ডিলারদের কার্যক্রম আরও সংগঠিত হবে। দেশের কৃষি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। BADC সার ডিলার সমিতি নওগাঁ জেলা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার ডিলাররা এতে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হুসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের প্রতিবাদ কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি SM শামসুল আলম ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক M কামাল উদ্দিন সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাকক্ষে সাংবাদিক রফিকুল্লাহ কালবিকে তুলে এনে নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ 7 দফা দাবিতে মানববন্ধন করেছে জেলার সাংবাদিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন চলাকালে দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক সাংবাদিক নেতা মুজিবুল শেখ, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তরিকুল হক তারিক, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী ও দৈনিক কুষ্টিয়া নির্বাহী সম্পাদক আলী মুজাহিদ বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ঢাকার আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকায় দীর্ঘ 20 বছর ধরে ব্যবহৃত একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা বন্ধের চেষ্টা করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে কয়েক দফা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে আশুলিয়া থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগে জানা যায়, কাঠগড়া নয়াপাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদ ওরফে কায়দা দীর্ঘদিন ধরে এলাকার চলাচলের একমাত্র রাস্তাটি দখলের চেষ্টা করে আসছেন। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 3000 মানুষ চলাচল করেন। এই ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। ডাকঘর আর হলুদ খামে ভরা চিঠির সেই আবেদন এখন আর নেই। আধুনিক প্রযুক্তির কালে ইমেইল, সোশ্যাল মিডিয়া আর মোবাইলের খুদে বার্তা দখল করে নিয়েছে সব। তারপরেও চিঠি এখনো অনেকেই
নস্টালজিক করে তোলে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে পুরনো চিঠির খোঁজ খবর করেছেন নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। একটা সময় ছিল ডাক পিয়নের অপেক্ষায় কাটতো বেলা, প্রিয়জনের কোনো খবর তো এলো না, এই দীর্ঘশ্বাস নিয়ে কাটতো প্রহর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসতো হলুদ খামে ভরা চিঠি। প্রিয়জনের লেখা সেই চিঠি বারবার পড়েও মন ভরত না। এই প্রজন্ম সেই দিনগুলির কথা কল্পনাও করতে পারবে না। এখন তো ফোন চাপলেই কথা, ভিডিও কলে যায় দেখা। বিরহকাল বলে কি এই প্রজন্মের মাঝে কিছু আছে? তবে বিলকিসারা পুতুলের মতো অনেকেই আজও খুঁজে পান অক্ষরের ভাঁজে লুকিয়ে থাকা প্রিয়জনের স্পর্শ। চিঠিগুলো আসলে মাঝের মধ্যেই আমি পড়ি, যেগুলো আমি অনেক আগে পেয়েছি। এগুলো 77-78 সালেরও চিঠিও আছে। তারপরে আমার শ্বশুর আমাকে 79 সালে যেরকম এই চিঠিটা লিখেছিল, হতে পারে 2-1 বছর আগে, যখন তার মারা যাওয়ার পরে আমরা কালমা টালমা করতে যাই, তখন এই কাগজটা খুঁজতে গিয়ে কাগজটা আমি পাই। একটা সময়ে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি। বাবা মা, ভাই বোন, বন্ধু কিংবা প্রিয়জন, চিঠি ছিল সম্পর্কের বন্ধন। প্রেমিক প্রেমিকার সম্পর্ক বছরের পর বছর টিকিয়ে রাখত এই চিঠি। চিঠির উপরে আমরা নির্ভর করতাম, কখন আমার বাবা হোস্টেলে আমাকে চিঠি পাঠাবে, চিঠিতে আমার সুখ দুঃখের কথা জানতে চাইবে, কেমন আছি, তোর কত টাকা লাগবে। চিঠিটা আসলে এমন একটা জিনিস যে একসময় যোগাযোগের মাধ্যম ছিল এই চিঠি। দীর্ঘদিন ধরে এই চিঠির জায়গাটা দখল করে ফেলেছে অনলাইন। দিন বদলেছে। নতুন প্রজন্মের কাছে এখন সহজ যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার, ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপ। তাদের কাছে হাতে লেখা চিঠি যেন ইতিহাসেরই অংশ। বর্তমানে যে সময়টাতে বাস করছি, তথ্য প্রযুক্তির একটা যুগ, যেখানে চিঠি একটা সময় আদান প্রদানের আমরা নাম শুনেছি। ডাক বিভাগের কর্মীরা জানালেন চিঠির স্বর্ণযুগ আর নেই। এখন আসে অফিসিয়াল বা বাণিজ্যিক চিঠিপত্র। কমে গেছে স্ট্যাম্পে বিক্রিও। ব্যক্তিগত চিঠিটা মোটেই নেই এখন, যেহেতু মোবাইলের চলে আসছে। তবে খামের চাহিদা আছে। মানুষের পারিবারিক চিঠিটা, ব্যক্তিগত চিঠিটা নেই, যেটি আবেগের জায়গা ছিল, সেটি আমরা এখন কালের গর্ভে উন্নত যুগের আগমনে সেটিকে হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের অফিসিয়াল চিঠি অনেক বেড়ে গিয়েছে। সময় বদলেছে যোগাযোগের ধরন। তবু একটা চিঠির পাতায় থাকা হাতের লেখা এখনো ছুঁয়ে যায় হৃদয়। লেখা শব্দের সাথে কল্পনার রং মিশে চিঠি হয়ে ওঠে নিজেকে প্রকাশের ক্যানভাস। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক 1100 কৃষকের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বসতবাড়িতে চাষযোগ্য 400 কৃষককে 7 ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য 700 কৃষককে সার ও বীজ দেওয়া হয়। বরিশাল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্মশান দীপালি ও শ্যামা পূজা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কাউনিয়া মহাশ্মশানের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ ও সিটি মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার। মহাশ্মশান রক্ষা কমিটি আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অসীম কুমার দাস মুরালী, বরিশাল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক মুখার্জি কুন্ডু ও বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যা।
নগরীর কাউনিয়া মহাশ্মশানে আগামী 19 অক্টোবর শ্মশান দীপালি উৎসব অনুষ্ঠিত হবে। আপনার চোখকে ভালোবাসুন, এই প্রতিপাদ্যে যশোরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে আদ্দিন আই কেয়ার প্রজেক্টের বাস্তবায়নে এবং সাইট সেভার্সের সহযোগিতায় 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি মেডিকেল কলেজ চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা অংশ নেন। পরে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ডাক্তার আশফাক রহমান খান ও আদ্দিন চক্ষু প্রকল্পের জিএম রবিউল হক। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে কিশোর কিশোরী ও প্রতিবন্ধীদের নিয়ে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ভোরে ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ থেকে মিনি ম্যারাথন শুরু হয়। 5 কিলোমিটার ম্যারাথনে কয়েকশো প্রতিযোগী অংশ নেন। পরে 5টি ক্যাটাগরিতে 25 জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।